দুর্গাপুজো দেখতে যাচ্ছি, দুর্গাপুজো কোন শিল্পী কি আর্ট বানালো সেটা নয়, দুর্গাপুজো দেখতে যাচ্ছি। আমার পুজোতে যে প্রাইজগুলো গ্যালারিতে প্রাইজ লাগানো থাকে সেটা কেউ দেখেও না। এই একটা বড় সংস্থার নাম করছে, একটা রং কোম্পানির নাম করছে। প্রথমত হচ্ছে এই রং কোম্পানির কোনো দোষ নেই, যারা বিচারক তাদের উচিত ওই এজেন্সিকে দেখিয়ে দেওয়া। বিচারক এখন তো দোষ নয়, কোনো এক বিচারক আসছেন পুজো দেখতে, তার হাতে একটা স্কোরশিট দেওয়া হয়, আমার মনে হয় তার বাঁ হাতে ডান হাতে স্কোরশিট দেওয়া হয় আর বাঁ হাতে সিলেক্টেড সিটটা দেওয়া হয়। এই সিটটা কিন্তু তোমাকে মানে মাইন্ডে রাখতে হবে, মেমোরিতে এই সিটটা থাকবে, এখানে তুমি যা মার্কস দাও। আর প্রত্যেকের হাতে পেন্সিল থাকে, নট পেন। ওই বিশেষ কোম্পানির যারা কর্ণধার আছেন তাদের কাছে আমি প্রণাম জানিয়ে বলছি, কলকাতার এজেন্সির ওপরে ভরসা না রেখে এজেন্সি কাম শিল্পী এদের ওপর ভরসাটা তুলে দিন। এবারে তো একটা সেগমেন্ট অ্যাড করেছে, তো ওই যে পুরস্কারটা, বিশেষ পুরস্কারটা যা শিল্পীর নামে যাবে, সেটা ডিক্লেয়ার হতো কদিন আগে, মাত্র পুজোর কদিন আগে মাত্র পড়াও করে ফেসবুকে দেখলাম ওটা দেওয়া আছে। এটা তো অনেক আগে ডিক্লেয়ার, এটা তো তার মানে তো বুঝতে হবে এটা ম্যানুপুলেটেড। ওই যে বললাম না কি গ্রহের হাট না কি একটা হাট আছে, এসব ওই একই। হাট বাজার সরাতে হবে দাদা, হাট বাজার সরাতে হবে, হাট বাজার সরাতে হবে। পরিষ্কার ফুটপাতের বাজারে পুজো করলে ঠিক চলবে। এই যে নতুন সেগমেন্টটা রয়েছে, নতুন সেগমেন্টটা নতুন আর্টিস্টদেরকে পুরস্কার দেওয়া হবে। অনেক ক্লাব দৌড়বে হয়তো এটার পিছনে। এটা তো মনে হচ্ছে সেই একটা পোষ্যকে পাউরুটি দিয়ে দৌড়ায়, এটা হচ্ছে না তাই করা। প্রতাপাদিত্য রোড খারাপ করে, ভালো করে ওটা সিলেক্টেড, একদম খুব ভালো সিলেক্ট করেছে। যদিও ওটা পাওয়ার জন্যই অত ঘোষণা হয়েছিল। এই পুজোগুলো প্রি সিলেক্টেড আমার মনে হয়। একই ঘরের বাবা কাকিমা ভাইপো ভাইজি এরাই পুরস্কার পেয়ে যাবে, তাই হচ্ছে। আজকে কোনো শিল্পী ধরুন নিজেকে অসুর বানাচ্ছে, তার পরিবারের কাউকে দুর্গা বানিয়ে দিচ্ছে, এটা পুজো? তোমরা আজকে আয়না, এই আয়না ধরেছো, কেউ না কেউ সেই আয়নায় মুখ দেখবে, দেখে নিজের ছবিটা সে দেখতে পাবে। আশা করি সে নিজের ছবিটা দেখুক, সে অসুর না ভগবান না কি সে নিজে দেখুক। নমস্কার, আজকে দ্য আনকাট অনুষ্ঠান যেটা এখন চলছে, সেই অনুষ্ঠানে আপনাদের অনেক স্বাগত। পুজোর আগে আপনারা একটা এপিসোড দেখেছিলেন অরূপদাকে আমি প্রশ্ন করেছিলাম। অরূপদা মানে অরূপ বিশ্বাস, সুরুচি সংঘ। তো সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে অরূপদা, চেতলা অগ্রণী তোমাকে কতটা কম্পিটিশন দেয়? তখন আমাকে ঘুরে অরূপদা প্রশ্ন করেছিল, সোমনাথ তুমি বলো যে সচিন বড় না বিরাট কোহলি বড়? আমি বুঝতে পারিনি যে কী বলতে চাইলো। বলছে না তুমি বলো না, তোমার ক্ষেত্রে কোনটা? আমি বললাম আমার তো পার্সোনালভাবে সচিনকে ভাল লাগে। বলছে একদম ঠিক, আমরা মানে তুমি যেটা বলেছো একদম ঠিক, সচিনকে দেখে বাকি সবাই যারা আছে তারা শিখেছে। তা তার মানে যদি আমি ঠিক ধরে নিই, বলতে চাইলো অরূপ বিশ্বাস মানে অরূপদা যে সুরুচি সংঘ আছে তাকে দেখে চেতলা অগ্রণী মানে বিরাট কোহলি তাকে দেখে শিখেছে। এবার এটা তো একটা পক্ষ গেল। আমি এখন আছি ওই মাঠেই 2 কিলোমিটারের পাশে। আমি সরাসরি এই ক্লাবে উপস্থিত হয়েছি দুর্গাপূজার একদম পরপরই, এবং ওই বিষয়টা নিয়ে তুলে ধরেছি। আমার কাছে আছে টুলুদা হচ্ছে দুর্গাপুজোর যে পুরো কর্মকাণ্ড আপনারা দেখেন তার মেন মাথা, মেন হত্যাকর্তা। এইভাবে যেভাবে পুজোগুলো দেখছেন পুরোটা এক্সিকিউট উনি করেন। আর একটা কথা বলি, এই পুজো কিন্তু আমাদের শ্রদ্ধেয় ফিরহাদ হাকিম স্যারের। তো আমরা টুলুদার কাছে ডাইরেক্ট আমরা জিজ্ঞেস করব যে দাদা তুমি সচিন না? নমস্কার, তুমি সচিন না বিরাট কোহলি? না, ইন্ট্রোডাকশান যখন হলো তো প্রথমেই আমি সশ্রদ্ধ ওই ব্যক্তিকে জানাই আমার প্রণাম। তো উনি যেটা বলেছেন তো খুব একটা খারাপ কথা বলেননি, ঠিকই বলেছেন। তো ওনাকে আমি একটুখানি বলতে চাই যে সচিনও কারুর না কারুর রেকর্ড ভেঙেছে, আর আজকের দিনে বিরাট কোহলিও সচিনের রেকর্ডটা ভেঙেছে। সেটা তো আমাদের জনতার ভিড়, আমাদের যে আপামর জনতা যে ভিড় আমাদের সমুদ্র বইয়ে দিয়ে গেছে, তাতে প্রমাণিত বাংলার মানুষের কাছে যে বিরাট কোহলি কোন রেকর্ডটা ভাঙলেন। এটা আজকে নয়,
বিগত 4 বছর ধরে এভাবে বিরাট কোহলি ব্যাট করে যাচ্ছে, সচিন এখন ফ্রেমে রয়েছেন। সচিন এখন ফ্রেমে রয়েছে। হ্যাঁ। জানি না সুরজিৎ সঙ্গ কি বলবে, যাই বলা হবে পরে আমরা আলোচনা করব। এখন আমরা বিশেষ আলোচনার জন্য এখানে এসেছি। এইবারে যে চেতলা অগ্রণী যিনি আর্টিস্ট ছিলেন, আজকে তো আর্টিস্ট নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে না, কিন্তু ওনার নাম জানা আপনার অবশ্যই দরকার, সুব্রত ব্যানার্জি। সুব্রত দা ইউনিক আর্টিস্ট। দেখুন যে কীরকম কী কর্মকাণ্ড করেছে আর কি হিউজ স্কেলে করেছেন। অ্যাকচুয়াল ফেস্টিভ যে মুড হয় না, সেটা সুব্রত দা জাগিয়ে তোলে। দেখুন এখানে অনেক ধরনের পুজো হয়, সব আর্টিস্টগুলো আলাদা আলাদাভাবে পুজো করার চেষ্টা করছে, কিন্তু যদি একটা বাচ্চা থেকে একটা বুড়ো, তারা কিন্তু এই পুজোটাকে পুজোর মতন করে ঢোকে, আনন্দ পায় এবং তারা ফিরে যায়। সেই সুব্রতদাকে যখন টুলুদা বা চেতলা অগ্রণী অ্যাপ্রোচ করে যে আমাদের পুজোটা তোমাদেরকে করতে হবে, সুব্রতদা একটা কথাবার্তা প্রথম বলে যে দেখো, আমি কিন্তু যদি পুরস্কার পাবার জন্য হয় তাহলে আমার কাছে এসো না, তাহলে অন্য কাউকে তুমি বেছে নাও। আর যদি বলো তুমি ক্রাউড চাও, তাহলে আমার থেকে কম কেউ যাবে না, আমি বুঝিয়ে দেবো। আমি আসবো টুলুদার কাছে যে কথাটা বলেছিল সেই কথাটা তোমরা কেন নিলে, যে না না আমার পুরস্কার দরকার নেই, আমাদের ক্রাউডই দরকার। হ্যাঁ, প্রথম যখন সুব্রতদা আসেন, তো সেই বছরটা ছিল কোভিড। তো প্রথম পুজোটা আমাদের কলাগাছ করার কথা ছিল, তো সেইভাবে প্রস্তুতিও সুব্রতদা নিয়েছিলেন। কিন্তু মাঝপথে যখন কোভিড আসে, তখন আমাদের মাননীয় সভাপতি ফিরহাদ হাকিম স্যার বলেন যে এই সময় ঠাকুর দেখতে পারবে না লোকে, তো কলা গাছটা এবার না করে একটা নর্মাল পুজো করার জন্য সেই বছর আমরা একটা নর্মাল পুজো করেছিলাম। তার পরের বছর আমরা কলা গাছ করেছিলাম। ও কলা গাছটা 20তে হওয়ার কথা ছিল। হ্যাঁ, 20তে হওয়ার কথা ছিল, তো 20 না 21-এ হওয়ার কথা ছিল। তো কলা গাছটা আমরা 22-এ করলাম। তো কলা গাছ যখন করা হয়েছিল, তখন সেই কলা গাছ আজকের দিনে যিনি সচিন আছেন, বিরাট কোহলিকে বলেছিলেন যে একটা এঁঠো পুজো তুমি নিয়েছো। এটা মানেটা কি একটু বলতে হবে? এঁঠো পুজো মানে হচ্ছে যে কলা গাছ, আমরা জানি যারা পুজো করি তারা জানি, কলা গাছের একটা সামান্য অংশ শিব মন্দিরে হয়েছিল কোনো একটা সালে, শিব মন্দিরে সুব্রত ব্যানার্জির দ্বারাই হয়েছিল। তো সেটা একটা পার্ট, একটা ইনস্টলেশনের একটা পার্ট হয়েছিল। আর আমাদের মাঠে হয়েছিল একটা জায়ান্টিক ব্যাপার, যেখানে প্রতিটা অংশ ছিল কলা গাছের ছাল দিয়ে সেখান থেকে ক্র্যাফট তৈরি করে সেই পুজোটা করেছিল। তো সেই সময় আমার জানা ছিল, যেহেতু আমি শিল্পীর সাথে ছিলাম, অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম এবং পুজোটার সাথে সবসময় ছিলাম, তো আমার সামনে ওটা বলেছিল যে সচিন বিরাট কোহলির কথা হচ্ছিল, তখন সচিন স্যার বলেছিলেন বিরাট কোহলি স্যারকে যে তুমি এঁঠো পুজো নিয়েছো, মানে এটা এটা এঁঠো বলে আর কি, মানে অচ্যুত, মানে ছুত লেগেছে এরকম। তখন আমাদের সভাপতি সুব্রতদাকে বলেছিলেন যে কি করলে তুমি আমাকে এরকম দিলে, সবাই আমাকে বলছে এরকম এরকম ব্যাপার। সুব্রতদা ভরসা দিয়েছিল। এটাই হচ্ছে সুব্রত ব্যানার্জি, আর এটাই হচ্ছে আমাদের মাননীয় সভাপতি, যিনি ভরসা দিয়েছিলেন সুব্রতদা যে দাদা আপনি আমার উপর ভরসাটা রাখুন, দেখুন কি হতে চলেছে, তারপরে আপনি আমায় বলবেন। তো ভরসাটা সভাপতি নিলেন, রাখলেনও বটে। তারপর যখন দেখা গেল ভিড়ে ভিড়াক্কার, সে ভিড়াক্কার, একদিকে হ্যালোজেন জ্বলছে আর একদিকে লম্প জ্বলছে, বলতে পারেন হারিকেন জ্বলছে, ঠিক আছে, ব্রিজের এপারে হ্যালোজেন ওপারে হারিকেন। তো যাই হোক, গতানুগতিকভাবে কোনো না কোনোভাবে আমরা একটা বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয়ে গেল। সবাই হৈ হৈ করে উঠল, একটা বিশেষ পুরস্কার। আজকের দিনে সেটা মানে বরাবরই ওটা অস্কার নামে খ্যাত আছে, পুজোর অস্কার। তো ওটাতে আমরা পুরস্কৃত হয়ে গেলাম, ওটা একটা এক্সট্রা বোনাস হলো আমাদের। কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় আশীর্বাদ হলো যেটা, সেটা হচ্ছে আপামর জনতার ভিড়। আপামর জনতার ভিড়, যে কলা গাছের প্যান্ডেল কীভাবে হয়েছে দেখা। তো এটার পরে যখন আমরা আবার তার পরের বছর আবার সুব্রতদাকে বলা হলো, তখন দাদা বললেন, মানে আমাদের সভাপতি বললেন যে আমার এই পুরস্কারের প্রতি কোনো ইচ্ছা নেই। তারপর বলে দিল আমার এই পুরস্কার ওরা পেয়েছে বাচ্চারা করেছে, কিন্তু আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে জনগণ।
যে জনগণ যে পুজোকে ভালো বলবে সে পুজোই আমার কাছে সবচেয়ে ভালো, আর এই জনগণ আসবে এটাই আমি চাই। সুব্রতদা বললো যে আমরা বলতাম একটু, আমাদের জুনিয়ররা বলতো যে না আমরা ওই পুরস্কার দরকার আছে, পুরস্কার দরকার, তো আমরা বোঝালাম যে সুব্রতদা বললো যে যদি তোমরা পুরস্কার চাও তাহলে আমাকে ছেড়ে দাও, আর যদি তোমরা পুরস্কার না চাও, যদি তোমরা ভিড় চাও, ক্রাউড চাও, তাহলে তোমরা আমাকে রাখো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ক্রাউড পুলিং হিসাবে আমার থেকে বড় আর্ট শিল্পী কলকাতায় নেই। এই শুরু হলো আমাদের ক্রাউড পুলিং পুজো, তারপর চললো ক্রাউড, আজ তার প্রমাণ। এবছর যে সুব্রতদা কাজটা করেছে, আমি তো প্রথম কথা হচ্ছে আমি আপনাদেরকে বলি, আমার কাছে এমন অনেক ভিআইপি কার্ড যেমন থাকে, প্লাস এমনও কার্ড আছে যেটা পুজোর আগে যে প্রি পুজো হয় তার পুজোটাও ভিআইপি হিসেবে দেখার মতন আমার কাছে সেই কার্ডও আছে। কিন্তু যেহেতু আমি ভিআইপি তো নই, আমি যদি এখন ভিআইপি ভান করি আর সেই ফ্যাসিলিটি নিই তাহলে অভ্যাসটা খারাপ হয়ে যাবে। তো আমার ওই ভিড়ে ঠেলে দুর্গাপুজো আমি যেহেতু দেখতে পারি না, ওই ভিড়ের দিনগুলোতে বলছি আমি, ভালো লাগে না আমার অতটা। আমার ভালো লাগে এই ভাঙাচোরা অবস্থাতে, হয় আগে বা পরে, এটা দেখতে আমার খুব ভালো লাগে। আমি ফিল করতে পারি যে এটা কি ছিল। যখন আমি এলাম, বিশ্বাস করুন, মানে কলকাতাতে আমি অনেক প্যান্ডেল ঘুরেছি, এইটা যারা আপনারা নিজেরা দেখেছেন, আপনারা জানেন যে চেতলা অগ্রণী কী কাজ করেছে এবারে রুদ্রাক্ষ নিয়ে, সমুদ্র মন্থন নিয়ে। মানে হাঁ হয়ে থাকতে হবে যে সুব্রতদা ভাবলো কীভাবে, আর চেতলা অগ্রণী এটাকে মানে এক্সিকিউট কী করে করলো। আপনাদের এই স্কেলটা মানে অন্য লেভেলের, এটা একটা আর্টিস্টিক ভাবনা থেকে বলছি। তো সেই যে ভাবনা যখন এই বছর হলো, এই বছর আমি মাঝে দুবার দেখলামও যে চেতলা অগ্রণী বন্ধ করে দিচ্ছে, নিউজে বারবার আসছে। এটার কারণ কি ছিল, জলটল না ক্রাউড? না, প্রথমত হয়েছিল যে আমাদের একটা ছোট্ট একটা ইনসিডেন্ট ঘটেছিল, সেটা পুজোর আগে, একদিন দুদিন আগে, প্রবাবলি ওটা তৃতীয়ার দিন ছিল হয়তো। একটা ছোট শর্ট সার্কিট হয়ে গিয়ে একটু বার্ন হয়েছিল এক জায়গায়, একটু ফায়ার ইনসিডেন্ট ঘটেছিল। তো আমরা ওটা নিজেরাই রিকভার করে নিয়েছি। তো ওই দিনের জন্য আমরা 8 ঘন্টা বন্ধ রেখেছিলাম, তারপর আমরা খুলে দিয়েছিলাম। আর এই যে জনগণের ভিড়, এই জনগণের ভিড়টা এমনই ছিল, এ তো আমাদের মানে আমরা যখন বড় পুজো করি, আজকে আমরা না, প্রত্যেকেই যখন বড় পুজো করে, টোটাল ক্রাউড ম্যানেজমেন্টটা চলে যায় প্রশাসনের হাতে। তো আমরা যখন শুনলাম রাসবিহারী অবধি লাইন গেছে, তো প্রশাসন তখন বাধ্য হলো রাসবিহারী থেকে ব্লক করা। রাসবিহারী থেকে ব্লক করলো, ব্লক করে লাইনটাকে যেরমভাবে আসে এরমভাবে ঘুরিয়ে এই টোটাল ক্রাউড ম্যাপিংটা পুলিশ দেয়, প্রশাসন দেয়। তো এখানে আমাদের কিছু করার থাকে না। আবার এটাও আমরা জানি, যদি একই স্রোতে যদি মানুষকে নিয়ে আসা হয় তাহলে মানুষের ক্ষতি হবে, একটা স্ট্যাম্পেড হওয়ার ব্যাপার থাকে, প্যান্ডেলের মধ্যে একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। তো সেটার জন্য সেটাও পুলিশ সহযোগিতা করে লাইনটাকে ঘুরিয়ে যেভাবেই হোক যাতে সুষ্ঠুভাবে মানুষ দেখতে পারে, বেশ কিছুক্ষণ ধরে মায়ের মূর্তি পরিদর্শন করতে পারে, সেইটার ব্যবস্থা কিন্তু পুলিশ করেছে এবং এই সহযোগিতা আমরা পুলিশের কাছে পেয়েছি। তার মানে যেটা যে আমাদের মানে কমেন্টে দেখায়, যে কমেন্টে সবাই বলে যে এই 4 ঘন্টা 5 ঘন্টা 2 ঘন্টা লাইন ঘুরিয়ে ঘুরিয়ে আসছে, সেটার কারণ এটাই হচ্ছে সেটার কারণ। আরেকটা কারণ থাকতে পারে, তারা বলছে যে স্যাটেলাইট ইমেজ দিয়ে দেখাবার চেষ্টা করছে পার আওয়ারে কতটা ভিড়কে এরা ব্লক করে দেখাচ্ছে, সেটা কোনো কারণ নয় বলছে? না, সেটা কোনো কারণ না। দেখুন, দুর্গাপুজো, আমি যখন বাড়ি থেকে দুর্গাপুজো দেখতে যাব, তো আমি জানি একটা পুজো দেখতে যাব তো লাইন দিয়েই আমাকে দেখতে হবে, আমার কাছে তো কোনো পাস নেই, আমি তো কোনো কাট করে ঢুকতে পারবো না, ঠিক আছে? আমাকে লাইন দিয়ে ঢুকতে হবে এবং আমি ঠিক করে নেবো এই পুজোগুলো দেখবো। আমরা সাধারণত কী করি, 6টা পুজো দেবো, 8টা পুজো, 10টা পুজো দেবো, এর বাইরে আমরা কোনো পুজো দেখবো না। তো সেরকম আমরা জানি চেতলা অগ্রণী দেখবো, মানুষ তো ভেবেই এসছে চেতলা অগ্রণী দেখবো, তো চেতলা অগ্রণী দেখার জন্য 2 ঘন্টা 4 ঘন্টা লাইন দেবো, তো লাইন দেবো, সময় দেবে, সময় ওখানে দেবেই। আজকে অঝোরে বৃষ্টি পড়ছে, মাথায় ছাতা নেই, মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, জামা কাপড় ভিজে যাচ্ছে, তবুও লাইনে দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু যখন মণ্ডপ ছেড়ে বেরোচ্ছে, তার যেন একদম মনে শান্তি যে আমরা একটা মন্দির থেকে বেরোলাম, এই যে একটা ওয়াও ফ্যাক্টর, এক্সিট গেটের ওখানে একটা যে ওয়াও ফ্যাক্টর, এটা দেখে আমাদের শান্তি। শান্তিটা কি শুধু উপরে নাকি বেশ কয়েক বছর, প্রায় 22-এর পর থেকে একটা বিশেষ পুরস্কার পাওয়া হলো না, তাতে কোনো অশান্তি নেই মনে?
না, ওই যে বললাম, আমাদের বিশেষ পুরস্কারের প্রতি আমাদের কোনো আক্ষেপ নেই, কোনো আগ্রহ পর্যন্ত নেই। আমাদের একটাতেই আগ্রহ, আমাদের পুরস্কার হচ্ছে জনগণ। জনগণের পুরস্কার হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার, যেটা আমরা মাথায় তুলে রাখবো। তাদের মায়ের যেরকম, মা দেবী দুর্গার যেরকম আশীর্বাদ, আমরা জনগণকেও মা দুর্গার আশীর্বাদ হিসাবে গ্রহণ করি। আমরা চাই জনগণ আমাদের কাছে আসুক, তাদের পুরস্কারটাই আমরা প্রাপ্ত করে নিয়ে রাখবো, ওটাই আমাদের শোকেস। আমি শুধুমাত্র আর্টিস্ট নিয়ে, যেহেতু আমি চেতলা অগ্রণীতে এসেছি, আর আমরা চেতলা অগ্রণীর প্যান্ডেল তো ভালো হয়ই, আরেকটা ভালো হয় খুব মূর্তি, যেমন সনাতন দিনদার একবার মূর্তি। আমি শুধু যেহেতু একবার এসেছি, একবার ক্লাব কর্তৃপক্ষ হিসাবে সনাতন দিনদারের সঙ্গে এক্সপিরিয়েন্স যে কাজটা আমরা একটু জেনে নিতে চাইছি। পরে সনাতনদের সঙ্গে কথাবার্তা হবে, কিন্তু আমি আপনার কাছ থেকে সনাতন দাও আমাদের মাঠে পুজো করে গেছেন 2 বছর, অপূর্ব মূর্তি বানিয়েছেন, ঠিক আছে। তিনি শিল্পী, সবচেয়ে সনাতনদার নাম হচ্ছে, সনাতনদা একটা বডি পেন্টিং শিল্পী, এবং সত্যিই তিনি উঁচু ধরনের শিল্পী। তার হাত থেকে সবচেয়ে সেরা কাজটাই বেরোয়, সেরা কাজটাই তিনি দেন। কিন্তু তথাপি তার মধ্যে রং থাকে, তার মধ্যে রং থাকে। কিন্তু আমি সুব্রতদাকে আর একটু এগিয়ে রাখবো কেন, সুব্রতদা দেবীর মধ্যে ভক্তি থাকে, সুব্রতদার দেবীর মধ্যে ধর্ম থাকে, সুব্রতদার দেবীর মধ্যে নমস্কার করার একটা ব্যাপার থাকে, সেটা থাকে। মানে আমি কিন্তু ইন্ডিভিজুয়াল হয়ে বলছি না, মানে আমি মন থেকেই বলছি, সেটা কিন্তু একদম অবশ্যই থাকে। এটা আপনি যে কোনো দুর্গা দেখবেন সুব্রতদার তৈরি, এর মধ্যে নমস্কার থাকবে, নমস্কার থাকবেই থাকবে। বিশেষ করে চেতলা অগ্রণী দুর্গা তো আলাদা জিনিস। এটা সুব্রতদারও একটা ভাগ্য যে সুব্রতদা এত বড় একটা গ্রাউন্ড পেয়ে গেছে, যেখানে সুব্রতদাও যেদিকে খুশি 4-6 মারতে পারছে, বিরাট কোহলিকে সঙ্গে পেয়ে গেছে, আর যেদিকে খুশি মারছে, কোনো চাপ নেই। তো এবার এখন কি রিসেন্টলি, যেহেতু ক্লাব কর্তৃপক্ষ আর খুব প্রথম শ্রেণীর ক্লাব, এটা অস্বীকার করার কিছু নেই, এখন কি রিসেন্ট মোবাইলে কিছু দেখা হয় এই সংক্রান্ত, পুজো সংক্রান্ত? হ্যাঁ, তোমাদের চ্যানেল দিয়ে আমি দেখছি, জয়িত্রী টিভি চলে আসছে, একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, একটা ব্ল্যাক টি শার্ট, হোয়াইট লেখা জয়িত্রী। তো ওইটা একটু ইন্টারেস্টিং হলো, পুজো নিয়ে বলছে। তো প্রথম একটু ভেবেছিলাম না, কোনো একটা মনে হচ্ছে কেউ একটা পিঁপড়ে ছেড়ে দিয়েছে, যে সারা কলকাতাতে পিঁপড়েটা ঘুরছে। প্রথমে আমি একজনকে সন্দেহ করেছিলাম, যে মনে হচ্ছে যে ইনি হচ্ছেন তো মহারাজ টাইপের একটা মাঝখানে বসেছেন। ভাবলাম ওনাকে, কিন্তু উনি আমার খুব পরিচিত এবং খুব ভালোবাসার লোক। তো তারপর আস্তে আস্তে যখন দেখলাম পুজো কমিটির দিকে ঢুকছে, তো তখন আমার এই সংশয়টা কেটে গেল, যে না, এটা তো একটা নিরপেক্ষ বেশ ব্যাপার আছে, তো একটা লড়াই চলছে দেখলাম আনাচে কানাচে, তা চলতে থাকুক। তো হঠাৎ আজকে আমি তার কবলে পড়লাম। আমি প্রথমে বলি, এই যে সংস্থাটা রয়েছে, যারা তোমরা যেটা নিচ্ছ ইন্টারভিউ, প্রত্যেকেই এই একটা বড় সংস্থার নাম করছে, একটা রং কোম্পানির নাম করছে। প্রথমত হচ্ছে, এই রং কোম্পানির কোনো দোষ নেই আমার মতে, আমার পয়েন্ট অফ ভিউ যেটা বলে, এই রং কোম্পানি একটা কর্পোরেট কোম্পানি, এ তার ব্র্যান্ড ভ্যালু দেখে, এ কোনো একটা এজেন্সিকে দেয়, সেই এজেন্সি দিয়ে এ কাজটা করিয়ে নেয়, তার কাছে টোটাল ফাইলটা যায়, সে এর মধ্যে কিন্তু তার এর ধারে পাশে নেই, সে এটা বোঝেও না। বুঝতে পেরেছি, ঠিক আছে। তারকে যেরকমভাবে বোঝানো হয়, সে তো থাকে না এখানে, সে তো একটা অন্য রাজ্যের, ঠিক আছে, তার হেড অফিস অন্য রাজ্যে, সে সেখানে বসে টোটাল ভিডিওটা নেয়। তো এখানে আমরা যাকে বলছি আর কি, যারা তোমাদের কাছে যারা বলছে, তারা ওই কোম্পানিটার কথা বলছে, কোম্পানিটার কোনো দোষ নেই। তার কারণ, এর আগেও যখন একটা এজেন্সি ছিল, ঠিক এই কারণেই সেই এজেন্সিটা চলে গেছিল, ঠিক সেম কারণে। আর আজকের দিনেও এরমই একটা এজেন্সি আছে, যে এজেন্সিটা সাধারণত এই আমরা শুনি আর কি, ওই মগরাহাট বলো বা সূর্যহাট বলো, বা কোনো একটা হাটের সাথে জড়িত হয়ে গেছে। কোনো এক ব্যক্তি হয়তো সেখানে পরিচালনা করছেন। আমার প্রাইসগুলো দেখে মনে হয় আর কি, আজকে একটা এত বড় অস্কার টাইপের একটা পুরস্কার, দুর্গাপুজোর অস্কার বলে, মাননীয় কর্পোরেটের সমস্ত সদস্যকে আমার প্রণাম জানিয়ে আমি বলি, আপনারা একটু আসুন, কলকাতায় আসুন, নিজেরা হ্যান্ডেল করুন ব্যাপারটাকে। বিশেষ করে এই এই পুজোগুলো প্রি সিলেক্টেড আমার মনে হয়, কেননা একই ঘরের বাবা, কাকিমা, ভাইপো, ভাইজি, এরাই পুরস্কার পেয়ে যাবে,
তাই হচ্ছে, এটা চলতে পারে না। মানে আপনি বলছেন যে এটা আগের থেকে পুরো সেটিং করা থাকে? না, সেটিং ছাড়া তো হতে পারে না। এটা আপনি বলুন না, আজকে আমি সুব্রতার কথা বাদ দিলাম, সুব্রত ব্যানার্জির কথা বাদ দিলাম, অথচ সুব্রত ব্যানার্জি হচ্ছে বাংলার ক্র্যাফটের নাম্বার 1 লোক। ওর কাছে কোনো শিল্পী আসতে পারবে না ক্র্যাফটে, এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো শিল্পী আসতে পারবে না। আজকে তো অনেক পুজো আছে নকল পুজো, যেমন যেমন নাকি ধরুন, আমি নাম বলবো না, পুজো কমিটির নাম বলবো না, কোনো একটা বিদেশের রাস্তার রেস্টুরেন্ট তাকে প্যান্ডেলে পরিণত করা হলো, অথচ সে সেই সংস্থার পুরস্কার পেয়ে গেল। বাহ, কি সুন্দর বিচার, কি সুন্দর বিচার। এখন তো উচিত যারা বিচারক তাদের উচিত ওই এজেন্সিকে দেখিয়ে দেওয়া। বিচারকের কিন্তু দোষ নয়, বিচারকের দোষ নেই কেন? বিচারকের কিন্তু দোষ নয়। এটা আমরা প্রথম জানতে পারছি যে বিচারক কিন্তু একদমই নিরপেক্ষ বিচারক, কিন্তু তারা কোথাও না কোথাও গিয়ে হারিয়ে ফেলে। কেননা তাদেরকে, আমার মনে হয়, এটা বারবারই বলছি, কিন্তু এটা আমার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত না, বলুন চেতলা অগ্রণীর ধারণা। চেতলা অগ্রণী তো বলছি, চেতলা অগ্রণী পুরস্কারের দিকে নেই, পুরস্কারের ধারে পাশে যাবে না। চেতলা অগ্রণী, আমি আগেই বলছি, চেতলা অগ্রণীর মূল পুরস্কার হচ্ছে জনগণ। আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলছি, যেহেতু আমি পুজোটা করি, পুজোটা বুঝি, সেই হিসাবে বলছি। আজকে ধরুন কোনো এক বিচারক আসছেন পুজো দেখতে, তার হাতে একটা স্কোরশিট দেওয়া হয়, আমার মনে হয় তার বাঁ হাতে, ডান হাতে স্কোরশিট দেওয়া হয় আর বাঁ হাতে সিলেক্টেড শিটটা দেওয়া হয়। এই সিটটা কিন্তু তোমাকে মানে মাইন্ডে রাখতে হবে, মেমোরিতে এই সিটটা থাকবে, এখানে তুমি যা মার্কস দাও। আর প্রত্যেকের হাতে পেন্সিল থাকে, নট পেন। আমি নিজে চোখে দেখেছি পেন্সিল হাতে রাখতে, যেটা ইরেজেবল, যেটা মুছে দেওয়া যাবে। এই তো ঘটনা। আজকে কোনো শিল্পী ধরুন নিজেকে অসুর বানাচ্ছে, তার পরিবারের কাউকে দুর্গা বানিয়ে দিচ্ছে, এটা পুজো? এটা তো পুজো হচ্ছে, এটা তো আর্ট নয়। যদি আর্ট করতে হয় তাহলে গড়ের মাঠ ভাড়া, মিলিটারিকে দিয়ে গড়ের মাঠটা ভাড়া করুক, ভাড়া করে একটা শীতকালীন আর্ট বলে একটা আর্ট করুক। ওখানে কলকাতার এজেন্সির কথা বলছি, সেই এজেন্সির যিনি মাথা আছেন, তিনি সারা ভারতবর্ষ থেকে আর্টিস্টদের নিয়ে আসবেন, ওখানে ব্যবসাটা করুক। ব্যবসাটা দুর্গাপুজোকে নিয়ে কেন? দুর্গাপুজোটা দুর্গাপুজো হিসাবে থাকুক। একটা মানুষ বেরোচ্ছে তো পুজো দেখতে। আজকে ধরুন আমরা পুরী যাই, আমরা পুরী গিয়ে কি বলি? তোমাকে যদি জিজ্ঞেস করি যে কোথায় যাচ্ছ, তুমি বলছো পুরী যাচ্ছ। পুরী যাচ্ছে, কি ব্যাপার? তুমি কি বলবে? জগন্নাথ ঠাকুরকে দেখতে। রাইট, জগন্নাথ ঠাকুরকে দেখতে। ওখানে তো জগন্নাথ আছে, বলরাম আছে, সুভদ্রা আছে, হ্যাঁ, মা লক্ষ্মী আছে, গণেশ আছে, সবাই আছে। তুমি বলছো কিন্তু জগন্নাথ দেখতে যাচ্ছ, জগন্নাথ ধামে যাচ্ছি। আমরাও তাই দুর্গাপুজো দেখতে যাচ্ছি। দুর্গাপুজো কোন শিল্পী কি আর্ট বানালো সেটা নয়, দুর্গাপুজো দেখতে যাচ্ছি। আমরা কোনো আর্টিস্টকে দেখে পুজো দেখতে আসি। আমার পুজোটা কেউ সুব্রত ব্যানার্জিকে দেখতে আসে না, কেউ জানে না। আমার পুজোতে যে প্রাইজগুলো গ্যালারিতে প্রাইজ লাগানো থাকে সেটা কেউ দেখেও না, কেউ দেখে না। ওটা লাইট দিয়ে সাজানো থাকে, ওটা তো আমাদের মনের একটা মানে ফুর্তি, যে ওটাদের ছবি ফটো সেশন হবে, এই হবে, ওই হবে, এই। আচ্ছা, পাবলিক কিন্তু পুজো দেখতে আসে। সেই পুজোটায় এসে যদি একটা অন্ধকার, একটা ট্যাং 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 করে অটোমেশন চলছে, ঠিক আছে, দুর্গা নাচছে, কখনো দুর্গা নিজের বউ হয়ে যাচ্ছে, কখনো অসুর নিজে হয়ে যাচ্ছে আর্টিস্ট, এটা পুজো? এই আর্টগুলো গড়ের মাঠে হোক, ভালো হবে। কখন আপনার মনে হলো যে এই পুরস্কারের মোহ থেকে আমি এবার চলে যাব, আমার দরকার নেই পুরস্কারের? একটা সময় তো এসছে যখন মনে হলো যে আমার এই পুরস্কারের মোহ দরকার নেই। কারণ আমি এই কারণে জিজ্ঞেস করছি যে পুরস্কার যেহেতু আপনি পাচ্ছেন না, তাই হয়তো আপনি বলছেন যে এই সেটিং রয়েছে, আপনার এই জাজগুলো কিছু জানে না। ওই যেহেতু আপনার যদি ট্র্যাক রেকর্ড দেখা যায় পাচ্ছেন না বলে আপনি হয়তো এই সমস্তগুলো বলছেন। তারপর আপনি বলছেন যে আপনি জনতার পুজো করতে চান, কিন্তু পেলে তো আপনি করবেন, আপনি নামও দেন। না, নাম দিই, নিশ্চয়ই নাম দিই। নাম দেওয়াটা তো বড় কথা নয়। আমি নাম দিই, এবং আমি শুধু ওই কম্পিটিশান নয়, অন্যান্য বিভিন্ন কম্পিটিশানে আমরা নাম দিই। কেন দিই? এই কারণে দিই যে আমাদের বাচ্চাগুলো আছে, ওদের একটা ইন্সপিরেশন দরকার থাকে। ওরা যে পুজো করে, ওরা চায় এই হই হই করে জাজমেন্ট করব,
হই হই করে পুজোতে থাকবো, ওর ইনভলভমেন্ট ওইটা আমাদের খুব দরকার। আমরা তো ভিড় সামলাই, ওরা তো আর ভিড় সামলাতে পারে না, ওরা মাঠের ভেতরটায় থাকে, থেকে একটু দৌড়োদৌড়ি করে ছুটি করে, সেখানেও তো জ্বালা, সেখানেও এক জ্বালা। কীরকম জ্বালা? সেখানেও জ্বালা বলতে গেলে ধরুন আপনার কোনো এক কম্পিটিশান ফাইনাল রাউন্ড, ফোন করে বলছেন যে আমাদের 4টে গাড়ি আসবে। ওমা, 4টে গাড়ির জায়গায় দিকে 12টা গাড়ি চলে এলো। 12টা গাড়িতে ধরে নিন মোটামুটি 100 জন লোক। এবার 100 জন লোককে 5টা করে ভিআইপি পাস দিতে হবে, তো আমার তো পাস চলে গেল ওখানে অর্ধেক। তো এরা কি জাজমেন্ট করতে আসে, না পুজো দেখতে আসে, না বাড়ির লোককে পুজো দেখাতে আসবে তার জন্য আগাম টিকিট নিয়ে নেয়, সেটা বোঝা মুশকিল। ওই জন্য পুরস্কারের প্রতি ইচ্ছাই থাকে না, একদম ইচ্ছা থাকে না। পুরস্কার ছেড়ে বাদ বাকি, হ্যাঁ একটা বাচ্চারা রয়েছে, ওদের একটা সময় কাটানো, ওরা একটু হই হই করে পুরস্কারের জন্য, ওরা দৌড়োয়, ঠিক আছে, কিন্তু আমরা বিশেষ করে আমরা যারা সিনিয়ররা আছি তারা পুরস্কারের প্রতি অতটা আমাদের গ্রাহ্য থাকে না, কারণ আমরা বুঝে গেছি এই ট্রেন্ড বুঝে গেছি, এই ট্রেন্ডটা কী আছে এটা আমরা বুঝে গেছি। যারা পুজো করি, আপনি তো নিচ্ছেন, ইন্টারভিউ তো নিচ্ছেন, সব জায়গাতেই একই পাবেন, আমি যেটা বলবো সেটাই পাবেন। আমি একটা ব্যক্তিগতভাবে জানতে চাইবো, চেতলা অগ্রণী স্ট্যান্ড অনেকে বলছে যদি ওই কোম্পানিটাকে তোমরা সবাই বলছো কেন, যদি বাই চান্স হাত গুটিয়ে নেয় তাহলে দুর্গাপুজোর কী অবস্থা হবে? একজন পুজো পাগল হিসাবে আমি জানতে চাইবো, দুর্গাপুজো কি কোনো কোম্পানির অ্যাওয়ার্ডের জন্য আটকে যেতে পারে, মানে এই পুজো পুরো ব্যাপারটাই? আমি বলি, কিছুক্ষণ আগে আমি কথাটা বললাম যে ওই বিশেষ কোম্পানির যারা কর্ণধার আছেন তাদের কাছে আমি প্রণাম জানিয়ে বলছি, তারা নিজেরা একটু হ্যান্ডেল করুক, কখনোই তুলবেন না এই পুরস্কার। আপনাদের যে মাইলেজ কলকাতার দুর্গাপুজো আপনাদের যে মাইলেজ দিয়েছে সারা ভারতবর্ষে এবং সর্বোপরি বিশ্ব দরবারে, আজকে কিন্তু বিশ্ব দরবারে দুর্গাপুজোকে পৌঁছে দেওয়ার কিন্তু আর একটা কারণ কিন্তু ওই সংস্থাটার কিন্তু অনেক কারিগরি সাপোর্ট আছে। আজকে তারা যে অ্যালবাম তৈরি করে সেই অ্যালবামটা ছোটোখাটো নয়, অনেক বড়, কিন্তু আমি চাই আপনারা একটা প্রপার এজেন্সি দিন, আপনারা নিজেরা হ্যান্ডেল করুন, এটা ওখান থেকে এসে নিজেরা হ্যান্ডেল করুন, করলে দেখবেন সব ঠিকঠাক হয়ে যাবে, আশা করি ঠিকঠাক হয়ে যাবে। কলকাতার এজেন্সির ওপরে ভরসা না রেখে এজেন্সি কাম শিল্পী এদের ওপর ভরসাটা তুলে দিন, এমন একটা নিরপেক্ষ এজেন্সি দিন যারা সঠিকভাবে আপনাদের পরিচালনায় এই কম্পিটিশানটা করবে। আমাদের কমেন্টে অনেক আসে, প্লাস মেসেঞ্জারেও আসছে যে সবাই বড় পুজো নিয়ে কথাবার্তা বলছে, ঠিক আছে, এমনকি আমি যদি কম্পিটিশনও বলছি, যেহেতু সবাই এই পুরস্কারটাকে সম্মান দেয় অনেক, তো এই যে ব্যাপারটা রয়েছে যে 30টার মতন পুজো, অনেক বড় পুজো করতে পারছে বলে তারাই কম্পিটিশানে থাকছে, ঠিক আছে। ছোট যে একদম ছোট যে পুজোগুলো যাদের নিয়ে কেউ কথা বলছে না, আমি ব্যক্তিগতভাবে চাইবো তারা আপনার কাছ থেকে কিছু শুনতে চাই, আপনি যদি কিছু বলেন তাদের জন্য যে এইটা কি করলে তারাও যেন এই প্রাইজের সেগমেন্টে বা তাদের দৌড়া মানে তারা অ্যাফোর্ড করতে পারছে না পুরো ব্যাপারটাকে, আপনি যদি একটু গাইড করেন কোনোভাবে। না, যদি এই রকম চলতে থাকে তারা কোনোদিনই এফোর্ড করতে পারবে না। যদি এই রকম চলতে থাকে, আমি একটা ছোট ঘটনা বলি, ঠিক, আমি তার আগে কাটি, মানে দেখুন আমরা তো জানি না, আমরা কেউই দুর্গাপুজোর ব্যাপার নিয়ে জানি না। আমি শুনছি যে সেই ষষ্ঠী, তৃতীয়া, চতুর্থী থেকে মানে বিকেল থেকে পুরো ভোর পর্যন্ত ওই ক্লাবগুলো পুরো চুপচাপ হাত জোড় করে দাঁড়িয়ে থাকে যে কখন আমাদের কাছে আসবে, কিন্তু তারা জানতেও পারে না যে ওদের লিস্টে নেই। তো এইটা নিয়ে খুব সমস্যা আমাদেরকে বলছে কমেন্টে আর আমাদের মেসেঞ্জারে। আপনি যেটা বলছিলেন তার সঙ্গে এটা জুড়ে আমি দেবেন। একটা ছোট্ট ঘটনা বলি। কোনো একটা সময় এই যে নামকরা যে পুরস্কারের যে কোম্পানি, তার যে এজেন্সি, সেই নামকরা কোম্পানির পূর্ববর্তী যিনি এজেন্সি ছিলেন, সেই এজেন্সি টিমের যখন বেরিয়েছিলেন তখন তো এটি সিলেক্টেড থাকতো না, ইলেক্টেড থাকতো, ঠিক আছে। তো তারা বেরিয়েছিলেন 12টা পুজোর একটা সন্ধান করার জন্য। তো কোনো একটা বেহালা অঞ্চলে তারা পুজো দেখতে গেছিলেন, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো সেখান থেকে তারা বেরিয়ে পথ ভুল করে একটা পুজোয় ঢুকে পড়েছিলেন। এবার সেই পুজোটা ঢুকে পড়ে
দেখছেন পুজোটা তাদের চোখ টেনে নিয়েছে, মনও ভরে গেছে। দুজন বিচারক ছিলেন সেখানে। তো তারা সেখান থেকে ফোন করলো অন্যান্য বিচারককে। সে বিচারক বললো, দূর অত দূরে কে যাবে, ও যাওয়া যাবে না। বলছে না, একবার দেখে যান, একবার দেখে যান, লিস্টে নাম নেই কিন্তু দেখে যান। তো ঠিক আছে। তো কোনো রকমের রাতের দিকে হয়তো এসছে, সেই পুজোতে কোনো কর্মকর্তাই নেই, সেই পুজোটাতে কোনো কর্মকর্তা নেই। দেখছে স্টেজ হয়নি, যে মানুষ যাবে তার স্টেজ নেই, মাঠের মধ্যে কাদা প্যাচ 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 করছে। উনি ওই প্যাচ প্যাচ অবস্থাতেই দাঁড়িয়ে, তার মন এতটাই ভরে গেল, তার মানে 3 জন হয়ে গেল। গিয়ে রাতের বেলা বলল যে ওই পুজোটা কিন্তু ভালো হয়েছে। সে কর্ণধারের যে এজেন্সির মূল লোক ছিলেন তাকে বললেন যে ওই পুজোটা কিন্তু একটা আলাদাভাবে রাখা যায়, কিন্তু তার স্টেজ নেই, কি করবে? তখন ওই কর্ণধার পুজো কমিটির ফোন নাম্বার নিল, নিয়ে তাকে ফোন করলো সকালবেলা। বললো যে কতক্ষণে স্টেজ তৈরি হবে? বলছে দাদা আমাদের কাছে তো ফান্ড নেই, ফান্ড জোগাড় করে স্টেজ তৈরি করো, আমি বিকেলবেলা 2-4টে মোটা লোক পাঠাবো, স্টেজের ওপরে দৌড়বে, দৌড়ে যে স্টেজ না ভাঙে তাহলে তোমরা কিন্তু লড়াইয়ে থাকবে, তোমরা লড়াইয়ে আছো। এই যে বুস্টিং পাম্পিংটা করলো না, তারপরে ছেলেগুলো হই হই করে চাঁদা তুলে স্টেজ বানিয়ে ফেললো। কিন্তু সেই ভদ্রলোক কোনো লোক পাঠালেন না, সরাসরি ফাইনাল জাজমেন্ট। উনি জানেন স্টেজ হয়ে গেছে, খালি একজনকে ওই কোঅর্ডিনেটর থাকে না, কোঅর্ডিনেটরকে পাঠিয়ে দেন, কোঅর্ডিনেটর উপর ফোন করে বলছে হ্যাঁ ঠিক আছে, অল ওকে, পাঠালেন। সেই পুজোটা পুরস্কারপ্রাপ্ত হয়ে গেল। এটা ছিল ওই সময়কার। মোটামুটি আজকের দিনে 2005-6 কথা বলছেন। আননোন গলির ছোট পুজো, পুজোটা তুলে আনলো, তো পুজোটা তুলে এনেছিল। আজকে তাই আমি ছোট পুজোগুলোকে তাই বলবো, ছোট পুজো বড় পুজো বলে আমার কথাটা ভুল, আমি ক্ষমা প্রার্থী, বাজেটের আমি ক্ষমা প্রার্থী। ছোট পুজো বড় পুজো, পুজো কারুর কাছে বিপুল পরিমাণ স্পন্সরশিপ থাকে, কারুর কাছে অল্প স্পন্সরশিপ থাকে, কারুর কাছে অল্প চাঁদা দিয়ে পুজো হয়, কিন্তু পুজো হয়। আজকে তাদেরকে উচিত এভাবে তোলা, তাদেরকে লিস্টের বাইরে থেকে তোলা উচিত। একটা পুজো তুলুক না, যেটা নাম না দিয়েছে, পুজো বার করে তুলুক না একটা পুজো। এবারে তো একটা সেগমেন্ট অ্যাড করেছে, তো সেগমেন্টটা অ্যাড করেছে। দেখুন ডিক্লেয়ার কবে হয়েছে, ডিক্লেয়ারটা কবে হয়েছে? পুজোর কদিন আগে। এটা তো হওয়া উচিত 1 মাস আগে, যখন নাম এন্ট্রি হচ্ছে তার অনেক আগে এটা হওয়া উচিত, কিন্তু ডিক্লেয়ার হলো কবে? মানে কি বলতে চাইছেন? ওই যে পুরস্কারটা, বিশেষ পুরস্কারটা যা শিল্পীর নামে যাবে, সেটা ডিক্লেয়ার হতো কদিন আগে, মাত্র পুজোর কদিন আগে মাত্র বড় করে ফেসবুকে দেখলাম ওটা দেওয়া আছে। এটা তো অনেক আগে ডিক্লেয়ার হবে। এটা তো তার মানে তো বুঝতে হবে এটা ম্যানুপুলেটেড। ওই যে বললাম না কি গ্রহের হাট না কি একটা হাট আছে, সব ওই একই। আচ্ছা, হাট বাজার সরাতে হবে দাদা, হাট বাজার সরাতে হবে। পরিষ্কার ফুটপাতের বাজারে পুজো করলে ঠিক চলবে। আমি আসলে এই বিষয়ে এতটা অজ্ঞ। আমি যেটা বলেছি সেটা আপনার দর্শকরা সব বুঝে যায়। হ্যাঁ, মানে আমি সত্যি বলছি, মানে কি বলছে, যেহেতু অনেক বছরের পুজোর অভিজ্ঞতা, মানে যে কথাগুলো বলছে, বিশ্বাস করুন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। হয়তো আপনারা ভালো বুঝতে পারছেন, কিন্তু একটা কথা আমি বলতে হবে। আমি জীবনে প্রথম চেতলা অগ্রণী এলাম, যেরকমভাবে আপনারা কাজ করছেন আর মানুষের যে ভালোবাসাটা আপনারা পাচ্ছেন, কমেন্ট আমরা দেখতে পাই, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরালটাও আসে। সেখানে যদি 5-6খানা পুজোর নাম বলা হয় যে এই পুরস্কারগুলো ভালো, তার মধ্যে অন্যতম হচ্ছে চেতলা অগ্রণী। চেতলা অগ্রণী কোন পুজোগুলোকে এবারে মনে করছে যে তারা সত্যি ভালো কাজ করেছে? 5টা নাম। কেন্দুয়া, আপনার প্রতাপাদিত্য রোড খারাপ করেনি, ভালো করেছে, ওটা সিলেক্টেড, একদম খুব ভালো সিলেক্ট করেছে। যদিও ওটা পাওয়ার জন্যই অত ঘোষণা হয়েছিল, যাই হোক, কিন্তু প্রতাপাদিত্য ভালো করেছে। আর টালা বারোয়ারি, যেটা আমাকে মুগ্ধ করেছে। টালা বারোয়ারির মতো তো পুজো হওয়া দরকার।
যে কোম্পানিটা করছে তার জ্বলন্ত উদাহরণ টালা বারোয়ারির পুজো। যে কোম্পানির মানে প্রোডাকশান যেটা, তার জ্বলন্ত উদাহরণ টালা বারোয়ারি। কত সুন্দর একটা রঙিন পুজো, কত সুন্দর তার ডেকোরেশন, আর প্রশান্তদার কাজ মানে অসাধারণ অসাধারণ। আরো দুটো বাকি আছে। আরও দুটো বলতে গেলে কেন্দুয়া বললাম না আপনাকে, কেন্দুয়া বলা হয়েছে, প্রতাপাদিত্য বলা হয়েছে, আর বলা হয়েছে টালা বারোয়ারি। আরো দুটো পুজো আপনার নলিন সরকার স্ট্রিট ঠাকুর ঠাকুর, ওটাও যদিও ওটাও বডি পেন্টিংয়ের ওপর গেছে, কিন্তু একটা সময় তো বডি পেন্টিংয়ে দিয়েছে পুরস্কার। আমার এখানে পেয়েছে বডি পেন্টিংয়ে পুরস্কার, সনাতন দাই পেয়েছে, ওই ঠাকুরই পেয়েছে, বডি পেন্ট করেই পুরস্কার পেয়েছে, ওটাও যায়। ঠিক। আর একটা অ্যাকচুয়ালি আমি তো কোনো ঠাকুর দেখি দরকার নেই, আমি একটা সহজ করে দিচ্ছি আমাদের জাজেসকে, টুলুদা জাজেসকে। ছোট পুজোকে একটু বলো, যাতে একটু দেখি না যে আমরাও মানে একটা বড় বড় পুজো সংস্থা, বড় পুজো উদ্যোক্তা কোন পুজোকে ভালো মনে করছে, একটা ছোট আননোন নাম একটু আমি দেখি, নাকি আমরাও ভুলে গেছি। না, আমি তোমার ওই বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবটাকেও রাখতে পারি। আরগুলো মোটামুটি আমার কাছে কিন্তু সেরকম একটা খুব মনে দাগ কাটেনি। তার মানে মনে দাগ কাটেনি, কিন্তু আপনি মানে আমি ফেসবুক, কারণ আমি পুজো ছেড়ে বেরোতে পারিনি, আমি একটা ঠাকুরই দেখেছি, সেটা হচ্ছে চেতলাবাবুর। পাঁচটার মধ্যে, পাঁচটা ছটা পুজোর মধ্যে আপনি একটা পুজোয় যেটা এইবারের সম্মান পেয়েছে, একটাই শুধুমাত্র নাম বলেছেন, প্রতাপাদিত্য। বছরের বিশ্বাস সামনে এবার হারিয়ে যাবে, যদি হাটবাজার না নিয়ে আসে হারিয়ে যাবে। ওরা হারিয়ে যাবে তাহলে। হাটবাজার যদি না নিয়ে আসে, হাটবাজার থাকলে পেয়ে যাবে। ঠিক। এরকম কি কোনো রকম ব্যাপার রয়েছে যে এই যে নতুন সেগমেন্টটা রয়েছে, নতুন আর্টিস্টদেরকে পুরস্কার দেওয়া হবে? এখন অনেক ক্লাব দৌড়বে হয়তো এটার পিছনে, এইটার পিছনে দৌড়াবে। হ্যাঁ, এটা তো মনে হচ্ছে সেই পাউরুটি দিয়ে দেয় না, হ্যাঁ, একটা পোষ্যকে পাউরুটি দিয়ে আর দৌড়ায়, এটার জন্য তাই করা। মানে তুমি বলতে চাইছো যে তুমি যদি 1 কোটি টাকার পুজো হও, তুমি একটা আননোন আর্টিস্টকে নিয়ে আসবে। হ্যাঁ, তাই ওটা নিতে হবে। হ্যাঁ, আর কিছু পাবো না তো ওটা তো করে পাবো, একটা নতুন আর্টিস্ট নিয়ে আসি। টুলুদা কি কিন্তু বলছে, আলটিমেটলি কিন্তু ওই পুরস্কারটা আর্টিস্টেরই যায়, ক্লাবের কোনো কৃতিত্ব থাকে না। কিন্তু পুরস্কার তো ওটা পেলো। ওই হলো ছাগলের তৃতীয় বাচ্চা হিসাবে থাকবে, ক্লাব তখন ছাগলের তৃতীয় বাচ্চা হবে। মানে আমি বলছি যে টুলুদার সঙ্গে আমার জীবনের প্রথম দেখা, অসম্ভব দক্ষ মানুষ, পুজোর ভিশন পুরো ক্লিয়ার। বাকি অ্যাওয়ার্ডের ভিশন নিয়ে কি ক্লিয়ার সেটা আপনি বুঝতে পারলেন হয়তো, বা আপনারা বুঝতে পারলেন যারা পুজো উদ্যোক্তা রয়েছে। আমার মাথার উপর দিয়ে গেছে, অনেক কথা বলেছেন, বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করবেন তার জন্য। আর টুলুদা কোনো মতো আমাকে বলছে না যে কি ব্যাপারটা কি। অসংখ্য ধন্যবাদ দাদা জয়ত্রী টিভিতে আসার জন্য। আর একটা কথা আমি বলবো, সবচেয়ে শুরু করেছিলে যে কথাটা দিয়ে, সেই কথাটা দিয়ে আমি শেষ করব। দুর্গাপুজোর ইতিহাসে, কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে আমি যতদিন ধরে দুর্গাপুজো করছি, আমি ওই সচিনকে প্রণাম জানাই। ওনার মতো পলিটিক্যাল গেম, ওনার মতো দুর্গাপুজো পাগল, ঠিক ঠিক, ওনার মতো দুর্গাপুজো পাগল আমি আর দ্বিতীয় ব্যক্তি পাইনি। আসলে মানে এটা রক্তে থাকা উচিত, যার ওনাকে দেখে আমি ইন্সপায়ার্ড হই দুর্গাপুজোতে, অন্য কিছু না, দুর্গাপুজোতে। না, আমি বুঝে গেছি দাদা, আমাকে বোঝাতে হবে না। আপনি যেহেতু ছত্র ছায় থাকেন, কন্টিনিউ সব সময় রক্তে ঢুকে আছে পলিটিক্স। ফিরহাদ হাকিম স্যারের একদম, পলিটিক্স আমি করি না, আমাকে বলতে দিতে হবে। ফিরহাদ হাকিম স্যারের একদম মানে সব সময় থাকছে, তো কিছু তো থাকবে। একদম শেষ বলে একটু অ্যাডজাস্ট করে দিল, যাতে 2 কিলোমিটার পাশে সুরুচি সংঘ আছে। না, ওনার রেকর্ড কিছু না, সচিনের রেকর্ড তো বিরাট কোহলি ভেঙেছে, অসুবিধা নেই। এখন বিরাট কোহলি জামানা চলছে, এখন এটা চলবে। আবার বিরাট কোহলি পরে আবার কেউ হয়তো আসবে, সে হয়তো সেটা ভাঙবে না। অবশ্যই উনি একদম পুজো পাগল মানুষ। এতক্ষণ ধরে যেটা, হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, আমাকে আপনারা খারাপ ভাববেন না, উনি সত্যিই পুজো পাগল মানুষ। আর উনি পুজোকে যেভাবে দেখিয়েছে, সে তো অস্বীকার করার কিছু নেই। আজ থিম পুজো ওনার থেকেই শুরু, একদমই তাই। তো থিম সং ওনার থেকে শুরু, মানতে হবে। আমরা একটু মজা করলাম, যেহেতু আমরা মজার গল্প ওখানে করেছিলাম, তো সেটা তো বলতে মজা করেই বলেছিলেন কথা। হ্যাঁ, অবশ্যই মজা করে, একটু বিরক্তির ভাব ছিল। টুলুদা, আমার লাস্ট প্রশ্ন শুধুমাত্র আমাদের জন্য, জয়ত্রী টিভি কেমন লাগে? বাবা, জয়ত্রী টিভিতে এখন তো সবার মনে মনে, সবার মেমোরিতে, সবার চোখে, নাক কান, মানে পঞ্চেন্দ্রিয়ে জয়ত্রী টিভি চলছে এখন। পুজোর কথা বললে জয়ত্রী টিভি, আলাম কোথায় আছে না জয়ত্রী, ফেসবুকে দেখছি আজকে এর ছবি, কালকে ওর ছবি, পরপর জানি না। তবে তোমাদের দ্বারা কিছুটা একটা আশা করি, কিছুটা একটা সুফল পাবে। তোমরা আজ আয়না ধরেছো,
কেউ না কেউ সেই আয়নায় মুখ দেখবে, দেখে নিজের ছবিটা সে দেখতে পাবে। আশা করি সে নিজের ছবিটা দেখুক, সে অসুর না ভগবান না কি, সে নিজে দেখুক। অসংখ্য ধন্যবাদ। মানে আপনারা টুলুদার কথা শুনলেন, বুঝতে পারলেন যে আমরা দুর্গাপুজোকে ছোট করার কোনো রকম ইচ্ছাই নেই। ওনারা উদ্যোক্তা, ওনারা চালাচ্ছে পুজো, শিল্পীরা চালাচ্ছে, জাজেস চালাচ্ছে, আমরা শুধুমাত্র একটা আয়না। একদম। অসংখ্য ধন্যবাদ দাদা।